রুমগুলো কিরকম একটা এখানে এই মুহূর্তে একটা টেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সবার মুখগুলো দেখো তাহলেই বুঝতে পারবে কেউ এখানে সুখী নেই। আর সুখী গিজার তো ছেড়েই দাও, গিজার তো নেই। রুমগুলো কোন মানধাত্তার আমলের মানে সেটা আমরা জানি না। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু ব্যাক বিয়েবাড়ির মাঝে তোমরা হয়তো ভুলেই গেছো যে মেঘালয়ের ব্লগটা শেষ হয়নি। আর সত্যি বলতে আমিও সময় পাচ্ছিলাম না যে এই ব্লগটা শেষ করি। ভিডিওর শুরুতে আমি যে রুমগুলোর কথা বলছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তার জন্য ভিডিও শেষ অবধি ওয়েট করতে হবে। এই পুরো ট্রিপটা আমাদের কাছে একটা ড্রিম ট্যুরের মতো ছিল। এই রুমটা যেটায় আমরা বসে আছি শিলংয়ের ওয়ান অফ দ্য বেস্ট 3 স্টার হোটেল, যে রুমে বসে মানুষের আলাদা রকমেরই অনুভূতি, সারাদিন তোমার রুম থেকেই কেটে যাবে। আর এই হোটেলের ব্রেকফাস্ট অন্যান্য জায়গাতেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়েছি, তবে সবথেকে সুস্বাদু আমরা এই হোটেলেই পেয়েছিলাম। তো এত সুন্দর একটা হোটেল, আর সেইখান থেকে আমরা গিয়ে পড়েছিলাম মনে হচ্ছিলো যেন নর্দমার পাঁকি। কেন বলছি সেটা তোমাদের ডিটেলসে দেখাবো। তো আপাতত আগে ভালো দিকগুলো দেখিয়ে নিই। ব্রেকফাস্টে আমরা এখানে অনেক কিছু খেয়েছিলাম, আর উপর থেকে তলার যে ডাইনিং প্লেসটা দেখছিলাম আমরা, যে রেস্টুরেন্ট মতোটা, ওটাও সুন্দর ছিল। ওখানে যদিও আমরা যাইনি, তবে ব্রেকফাস্ট এখানে দেখতে পাচ্ছ আলুর পরোটা ছিল, আলু ফুলকপির এই তরকারিটা অসাধারণ খেতে ছিল। তার সাথে দই দেওয়া হয়েছিল, মানে দই বা রায়তা টাইপের কিছু একটা ছিল, উপমা ছিল, ডিম সেদ্ধ ছিল, পেঁপে কলার মতো ফ্রুটস ছিল, চা কফি সব রকম অপশন ছিল, টোস্ট ছিল, মানে ব্রেড টোস্ট করে দিচ্ছিল, তো সেটা তোমরা যেভাবে খাবে সব অপশন ছিল, আর অত্যন্ত সুস্বাদু। যে জায়গাটায় আমরা বসে খাচ্ছি এটা একটা লাউঞ্জ, আর এটাই কিন্তু দুপুরের পর থেকে হয়ে যায় বার। সিনেটিক ভিউ আছে এখানে, অতটা নেই কারণ এটা একদম শহরের মাঝখানে। তবে হোটেলটা যেরকম বললাম তোমাদেরকে, সারাটা দিন তোমরা হোটেলেই কাটিয়ে দিতে পারো। হোটেল ছাড়ার টাইম হয়ে গেছে, টাইম ফর চেক আউট। তো এই হোটেলটাকে আমি অনেক অনেক টাইম অবধি মনে রাখবো। এত সুন্দর একটা হোটেল, আমি লাইফে হয়তো ফার্স্ট টাইম এই রকম হোটেলে থাকলাম। হোটেলে অনেক রকমের হোটেলে দেখেছি, হোমস্টে দেখেছি, অনেক ভালো ভালো 3 স্টার হোটেলে থেকেছি, সব থেকেছি, বাট এই হোটেলটার লোকেশন অ্যান্ড ডেকোরেশন আমাকে মনে থাকবে, আমার আজীবন মনে থাকবে যে এরকম একটা হোটেলে ছিল। চেক আউটের পর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ডন বস্কো মিউজিয়াম, একটা অত্যন্ত সুন্দর মিউজিয়াম। আর যে মিউজিয়ামটা ঘুরতে তোমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবেই লাগবে। তো সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো কিছু ফটোজ অ্যাটাচ করে দিচ্ছি আমি। বেসিক্যালি এটা একটা 6 থেকে 7 তলা বিল্ডিং, যে বিল্ডিংটা পুরোটাই হচ্ছে এই নর্থ ইস্টের সমস্ত যে আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে তাদের হিস্ট্রি, তাদের কালচার, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মিউজিয়ামটা। আর এই মিউজিয়ামের একটা টিকিট করাতে হয় ফোনের পারমিশনের, ফটো তোলার পারমিশনের জন্য, বাট ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। 100 টাকার ওই টিকিটটা করানো হয়েছিল, আর এই ফটোগুলো বাবা মার ফোনেই তোলা হয়েছে। পুরো বিল্ডিংটা ঘোরার পরে লাস্ট আমরা গেছিলাম, একটা স্কাই ওয়াক ছিল, সেই স্কাই ওয়াকটা দেখতে। কিন্তু এতটাই ঘিঞ্জি ছিল ব্যাপারটা, তোমাদের ফটো অ্যাটাচ করেছি দেখো, অ্যাকচুয়াল স্কাই ওয়াক ফিলিংটা আসছিল না। ওর থেকে আমাদের বিশ্ব বাংলা গেট ভালো। যাই হোক, অনেকটা রাস্তা ছিল আর অনেকটা টাইম ওখানে কেটেছে, তো লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে গেছিলাম। আমাদের ঠিক মেনু পোষায়নি, তো আমরা আনারস আর এখানে ভুট্টা দিয়েই লাঞ্চটা সেরেছিলাম। বাকি যারা ভাত খেয়েছে। সেদিন যে আনারস খেয়েছি, এখন আপাতত হয়তো বছরখানেক আনারসের জন্য আমি বায়নাও করব না। এরপর আজকের আমাদের যে লাস্ট ডেস্টিনেশনটা ছিল সেটা ছিল উমানন্দ টেম্পল। কাল আমরা যাব মায়ের দর্শন করতে, কামাখ্যা মায়ের দর্শন করতে। তো আজ আমরা যে কারণে বাবার সাথে দেখা করে নিচ্ছি। এখানকার এক্সপিরিয়েন্সটাও একটু অন্য রকমের ছিল। এই ধরনের লঞ্চে আমরা ট্রাভেল করেছি, তবে ফেরাটা দেখালে বুঝতে পারবে কেন বলছি যে একটু অন্যরকম ছিল এখানকার এক্সপিরিয়েন্সটা। এই টেম্পলটার স্পেশালিটি হলো একদমই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা দ্বীপে অবস্থিত। খুব সুন্দর এনভায়রনমেন্ট, যাচ্ছি চলো দেখাই। তবে এখানে তোমরা এরকম লঞ্চে যেরকম যাচ্ছ, এরকম তোমরা হয়তো প্রাইভেট নিজেদেরও লঞ্চ করতে পারো। আর এছাড়াও তোমরা চাইলে কিন্তু এখানে রোপওয়ের ফেসিলিটি দেখছিলাম যে রোপওয়ে করেও যাওয়া যায়,
বাট আমরা ওইসব খোঁজ খবর নিইনি, কারণ আমাদের যাওয়ার ছিল। এসে গেছি আইল্যান্ড, উমানন্দ টেম্পল আইল্যান্ড। অনেক উঁচু অব্দি যাচ্ছে। চলো, কি ভিড় রে ভাই রে ভাই। সবাই হাঁপিয়ে গেছে উঠে। পরন্ত বিকেল, কি যে ভালো লাগে। মাইমু টলছে। চলো, কি জুতো পরবি না খুলবি? নিয়েছো তুমি? পুজো দেবে? পুজো দেবে তুমি? আচ্ছা, ওই হরগৌরী মন্দিরটা দেখে নি। এখানে একটা কথিত আছে যে তোমরা যদি কামাখ্যা দর্শনে আসো, উমানন্দ টেম্পলটা ঘোরাও কিন্তু মাস্ট, কারণ বাবাকে দর্শন না করে চলে যেতে তোমরা পারো না। আমরা বাবার দর্শন আগে করে নিয়েছিলাম, পরে মায়ের দর্শন করেছিলাম। আর এই টেম্পলটা অত্যন্ত জাগ্রত মনে করে সবাই, যে কারণে আসে। প্রচুর ভিড় ছিল, আমরা বসে বসে এইসব করছিলাম। আরেকবার বল, কি বলছিলি কবিতাটা একবার বল। আর সোনু মনু কি বলছিলি? নতুন কবিতা বানিয়েছি। এই যে বলছিলাম, বোটের এই এক্সপিরিয়েন্সটা আমার আগে কোনোদিন হয়নি। এই যে ডিজে বোট আমাদের জন্য ওয়েট করছিল যখন আমরা ফিরছিলাম, আর ভিতরটা পুরো ভরে গেছিলো। তো আমরা বলেছিলাম আমরা উপরেই থাকবো। এই এক্সপিরিয়েন্সটা সত্যি বলছি আমাদের এখানে তো হয়ইনি, আর বেড়াতে গিয়েও এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা করব এটা আমরা কোনোদিন ভাবিনি। সকলের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে সন্ধ্যেটা কিন্তু আমাদের অসাধারণ কেটেছিল। এই সুন্দর সন্ধ্যা কাটানোর পর এবার আসি একটা হরিফাইং বিভৎস রাতের কথায়। এরকমটা নয় যে আমরা হোটেলে বেড়াতে গেলেই সবসময় লাক্সারিয়াসভাবে থাকি, আমরা হলিডে হোমেও থাকি পুরীতে বেড়াতে গেলে, কিন্তু প্রিমিয়াম রুমের জন্য পে করে একটা অত্যন্ত জঘন্য রুম পাওয়া, এটা কিন্তু সকলের কাছেই নাইটমেয়ার দিচ্ছে। পুরীর সেই রুমগুলো কিরম একটা, এখানে যাচ্ছি তারা দেখাচ্ছি। খেলা হচ্ছে। अरे बस क्या बात है, मेरा फोन मत गिर जाना भाई। দ্য গড স্টেডিয়াম এইটুকুই দেখা যাচ্ছে এখান থেকে, বেশি খেলা দেখা যাচ্ছে না। ঠিক আছে, হচ্ছে। ভাইদের রুমে থাকতে এসেছিলাম কিন্তু থাকার কোনো জায়গা নেই, তো থাকতে পারলাম না। নামবো নিচে, বাট ওপর থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিই। থাকবো, দুদিন থাকবো, দেখানোই যায়, বাট তাও আর কি একটু দেখিয়ে দিই। দেখো হোটেল থেকে ভিউ, সত্যি স্টেশনটা পাশে, কিন্তু অ্যাকচুয়ালি পাশে 1.5 কিলোমিটার কী হিসেবে দেখাচ্ছে আমি জানি না, স্টেশনটা কিন্তু পাশে। তখনও আমরা জানতাম না যে পুরো নাইটমেয়ার আমাদের কাছে রুমগুলো, তখনও আমরা ভাবছিলাম হয়তো দুদিন এখানে থাকবো। কিন্তু যে হিসেবে রুম বুক করা হয়েছিল আর যে রুম আমাদের ডেলিভার করা হয়েছে, একদমই রুমের কোনো কিছু নেই। আমি তোমাদের দেখাচ্ছি কতটা ছন্ন ছাড়া একটা রুম হতে পারে, পুরো ডিটেলসটা তোমরা দেখো। এই মুহূর্তে একটা টেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সবার মুখগুলো দেখো তাহলেই বুঝতে পারবে কেউ এখানে সুখী নেই। আর সুখী কেন নেই তার কারণ হচ্ছে রুমগুলো, প্রিমিয়াম রুম, ডিলাক্স রুম, সব কিছু 1947 সালের এখানে কভার রয়েছে।
আলমারি যে এরকম মতো আমার আইডিয়া ছিল না। বাথরুমটা তো আবার 1919 ওটা 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 রুমে যাওয়ার দরজা না আলমারির দরজা বুঝতেই পারবে না লোকে। কলকাতার দরজা, রুমে যাওয়ার দরজা, বাথরুমে গিজার তো ছেড়েই দাও, গিজার তো নেই। যাচ্ছে কিন্তু সে bedroom রুমগুলো কোন মানধাত্তার আমলের মানে সেটা আমরা জানি না, বলছে এক দিয়েছে আর এক। তো এইখানে মানে হোটেলের বাচ্চা নিয়ে তো তোমরা এই হোটেলে আমি বলবো এসোই না, বাচ্চা নিয়ে কেউ এসো নাই হোটেলে, কারণ বাচ্চা নেই। গিজারও নেই। Bed আর সব যদি ছোট, হ্যাঁ সব সিঙ্গেল, যদি ছোট বাচ্চা থাকে যে মায়ের কাছে এসো, এরম বাচ্চা নিয়ে তো হারগিজ এই হোটেলে আসবে না। হোটেলে তো বীভৎস ঝামেলা হয়, ইভেন আমাদের ট্যুর অর্গানাইজার যে ছিল আস্থা ট্রাভেলস, ওদের সাথেও হোটেলের প্রচণ্ড ঝামেলা লেগে যায়। হোটেলের নাম ছিল ময়ূর, সকলে মনে রাখবে ময়ূর হোটেল, যাওয়ার আগে 5 বার ভাববে। এরপরে আমরা হোটেল শিফট করে হোটেল ইডেনে চলে এসেছিলাম। হোটেল ইডেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই, এটাও রোডের ওপরেই, খুব সুন্দর ছিল হোটেলটা। তবে রুমগুলো একটু দেখে নেবে। এইখানে সব বসেছে, এরা আজকে খাবে, এমনি থালি সিস্টেমে খাবে। আর আমরা দেখছি কি খাই, কারণ ভাত খাবো না, তো অন্য কিছুই খাবো, মোমো টোমো খেয়ে নিচ্ছে। জানি না অন্য কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হলে কী করতো, তবে নিজের লস করিয়ে রাতারাতি হোটেল চেঞ্জ করিয়ে শুধুমাত্র আমাদের কমফর্টনেসের কথা ভেবে আস্থা ট্রাভেলস যেটা করেছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।